আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সতর্ক অবস্থানে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের মাইনরিটি ফোরামে জানালেন স্থায়ী প্রতিনিধি। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ। এবারের হজ প্যাকেজের খরচ কমানোতে শুভঙ্করের ফাঁকি রয়েছে মনে করে এজেন্সিগুলো। বাড়তি চাপ পড়বে সাধারণ যাত্রীদের উপর। এবং নিজস্ব অর্থায়নে প্রথমবারের মতোই জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে নৌ পরিবহন সংশ্লিষ্টরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার ব্যাপারে অন্তর্বর্তী সরকার সতর্ক অবস্থানে রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনের জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে, তখন সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যে ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে, যা পরবর্তী সময়ে অপপ্রচার বলে উন্মোচিত হয়েছে। ফোরামে কয়েকজন প্রতিনিধি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়। এর জবাবে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উগ্রবাদী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের এক বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার পেছনে ইসকনকে ইন্ধন দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। কোন সংগঠন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলে দেশের আপামর জনতা একত্রিত হয়ে তা রুখে দিবে বলেও জানান হেফাজত নেতারা। রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে ভারত বিরোধী স্লোগান দেয় হেফাজত ইসলামের নেতাকর্মীরা। উগ্র সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। হেফাজতের নেতারা বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি জঙ্গি সংগঠন। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পরিষ্কার করে দিতে চায় আমরা পুলটি মুরগি নয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করার দাবি জানান হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সময় মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবারও শাপলা চত্বর দেখতে হবে বলে হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আমাদের দেশের পথে যদি আপনারা বাধ্য করবেন না। এবারের হজ প্যাকেজে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে দাবি করছেন হজ এজেন্সির মালিকরা। তারা বলছেন, ধর্ম মন্ত্রণালয় প্যাকেজ থেকে সুযোগ সুবিধা বাদ দিয়ে এটি সমন্বয় করেছে। সেই সাথে নিবন্ধনের জন্য 3 লাখ টাকা বুকিং মানি সাধারণ হজ যাত্রীদের উপর চাপ পড়েছে। এই কারণে এই বছর নিবন্ধনও কম হচ্ছে বলেও মনে করেন হজ অপারেটররা। খায়রুল ইসলামের রিপোর্ট। সরকারি ও বেসরকারিভাবে এবার বাংলাদেশ থেকে হজের জন্য সুযোগ পাবেন 1,27,198 জন মুসল্লি। চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে 2025 সালের 5 জুন।
গত 30 অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। গতবার যেখানে সাধারণ প্যাকেজের মূল্য ছিল 5,87,378 ও বিশেষ প্যাকেজ 9,36,320 টাকা, সেখানে এবার 1,09,145 টাকা কমিয়ে সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 4,78,242 টাকা। হজ এজেন্সির মালিকরা বলছেন, এবারের হজ প্যাকেজ নিয়ে রয়েছে নানা বিতর্ক। বয়োবৃদ্ধ হজ যাত্রীগুলো যায়, ওনারা সবসময় একটা মানসিক ওনাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকে যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ হারামে পড়তে পারি। তো এটা 2.5 কিলোমিটার দূর থেকে বা 3 কিলোমিটার থেকে এসে নামাজ পড়া, এটা সো টাফ। ধর্ম মন্ত্রণালয়ের নিকট আমি অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে জাতির কাছে একটা মেসেজ দেওয়া যে আসলে গত বছরের তুলনায় এবার হজ প্যাকেজ কোনো অবস্থাতে কম হয়নি, বরং বেশি হয়েছে। এটা যদি ক্লিয়ার মেসেজ দেওয়া যায় তাহলে হাজিরা শান্তি পাবে। সরকারের এমন প্যাকেজ ঘোষণা এই খাতকে অস্থিরতা বাড়াবে বলেও সংখ্যা বেসরকারি হজ অপারেটরদের। আশঙ্কা করতেছি এবার হয়তো আমাদের অনেক কোটাই অপূর্ণ থেকে যাবে। হাজিদের সাড়া তুলনামূলকভাবে গত বছরের চাইতেও কম পরিলক্ষিত হইতেছে। 3 লক্ষ টাকা দিয়ে প্যানেল নিবন্ধন করতে হবে। কেন 3 লক্ষ টাকা দিতে হবে? সেটা গভর্নমেন্ট তো 1 লাখ টাকা দিয়েও নিবন্ধনটা করতে পারতো। বিশেষ একটা প্যাকেজ করেছি আমরা 6,99,000 টাকা। যারা কম দূরত্বের মধ্যে থেকে একটু ভালো থেকে হজ করবেন তাদের জন্য সেই প্যাকেজটা। সরকারের যেটা সর্বনিম্ন প্যাকেজ আছে 4,83,000 টাকা, এটার সাথে খাবার টাকা 40,000 যোগ করে আমরা 5,23,000 টাকা এই প্যাকেজটা ঘোষণা করেছি। এবছর হজ নিবন্ধনের সময়সীমা 15 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও প্রত্যাশা অনুযায়ী নিবন্ধন হবে না বলে আশঙ্কা এজেন্সি মালিকদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। প্রতিষ্ঠার 53 বছর পর প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। প্রায় 700 কোটি টাকা ব্যয়ে 55 থেকে 65 হাজার টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্গো বা খোলা পণ্যের জাহাজ কিনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রথমবারের মতো 250 কোটি টাকা নিট মুনাফা করেছে বিএসসি। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 1972 সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট 44টি জাহাজ সংগ্রহ করে, যার প্রত্যেকটি সরকারি টাকায় কেনা। ক্রমাগত লোকসান, অনিয়ম ও দূরদর্শিতার অভাবে কমে আসে জাহাজের সংখ্যা। তবে 2018-19 সালে নতুন করে 6টি জাহাজ পেয়ে প্রাণ ফেরে বিএসসিতে। সবশেষ অর্থ বছরে প্রতিষ্ঠানটি ইতিহাসের সর্বোচ্চ 250 কোটি টাকা মুনাফা করেছে। আর সে কারণেই প্রথমবারের মতো নিজেদের টাকায় জাহাজ কিনতে যাচ্ছে বিএসসি। এরই মধ্যে সবশেষ বার্ষিক সাধারণ সভায় 2টি বাল্ক জাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আমরা 3 ধরনের অপশনে গিয়েছি। একটা হচ্ছে যে ব্র্যান্ড নিউ শিপ, অথবা কোনো ইয়ার্ডে জাহাজ তৈরি হচ্ছে তারা সেল করে দিচ্ছে, অথবা অফ দ্য শেলফ। বাট অফ দ্য শেলফের আমরা একটা ফিলোসফি ডেভেলপ করেছি, দ্যাট হ্যাজ টু বি বিলো 5 ইয়ার্স, যাতে আমরা তার একটা বড় সময় আমাদের ফ্লিটে ইউজ করতে পারি। ব্র্যান্ড নিউ হলে নিঃসন্দেহে জাহাজ তৈরি করতে লাগবে প্রায় 2 বছর থেকে 30 মাসের মতো। আর যদি অফ দ্য শেলফ হয়, যেটা আমরা চলমান আছে, অ্যাক্টিভ সার্ভিসে আছে, বাট সেটা বয়স যদি 5 বছর নিচে হয়, দেখা যাবে যে কেনার পরে হয়তো কিছু রেনোভেশনের মাধ্যমে সরাসরি আমরা ব্যবসা সংযুক্ত করতে পারবো। বিএসসির টাকায় 2টি জাহাজ কেনাকে ইতিবাচক বলছে নৌ পরিবহন সংশ্লিষ্টরা। তো আমরা চাই যে আসলে বিএসসি নিজস্ব একটা জাহাজ থাকুক, পতাকাবাহী, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ। আমাদের সুনাম যেরকম বিদেশে ছড়িয়ে পড়বে, প্লাস পাশাপাশি আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেক বেশি লাভবান হব। অন্যদিকে বর্তমানে বিএসসির বহরে থাকা 5টি জাহাজই চলছে আন্তর্জাতিক রুটে। নতুনগুলো নিয়েও একই ভাবনা বিএসসির। চার্টারিংটা আমরা একটা থার্ড পার্টির মাধ্যমে এই জন্য করি যাতে আমরা প্রফিট মার্জিনটা বেশি থাকে। বিকজ এই জাহাজ যদি আমাদের এখানে থেকে আমাদের চার্টারিং করতাম, তাহলে আমাদের যে ফিক্সড অপারেটিং কস্ট আছে, অতীতে দেখা গেছে স্টাডি করে যে বাংলাদেশ থেকে কনটেক্সটে এটা করলে ওই ফিক্সড অপারেটিং কস্ট অনেক সময় ওঠে না। বিকজ এই মুহূর্তে আমরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি আমরা অপারেট করছি। যখন নিজেরা চার্টারিং করছি, দেখা গেছে যে আমাদের রুট খুব লিমিটেড হয়, যেটা আমাদেরকে অনেক সময় লসের দিকে নিয়ে যায়। এছাড়াও কার্গো পাওয়ার ক্ষেত্রে যে ব্যাপ্তি এবং যে ফ্রেইট রেট, সেটা ঠিক মতো পাওয়া যায় না। এদিকে সরকারি অর্থায়নে জাহাজ কেনার পর এবারই প্রথম সরকারকে 475.25 কোটি ঋণের প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছে বিএসসি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা,
চট্টগ্রাম। জনগণের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, সরকার হয়তো বিচার ব্যবস্থার মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে এই পদক্ষেপ নেবে। শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপার চর কাজল ইউনিয়নের নিজ এলাকায় গণসংবর্ধনায় এসব কথা বলেন তিনি। ভিপি নূর আরও বলেন, দেশে একটি পরিবর্তন এসেছে, এ কারণে মানুষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। আমরা চাই না আগামীতে আবার এরকম কোন শৈলের শাসন গড়ে উঠুক যারা জনগণের উপরে এইভাবে নির্যাতন নিষ্পেষণ চালাবে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রমোশন করবে, সব জায়গায় দলবাজি করবে, দলীয় লোক ছাড়া অন্য কোন বিচার পাবে না, আচার পাবে না, সরকারি কোন সুযোগ সুবিধা পাবে না। এই ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে, সেজন্য আমরা প্রকৃত অর্থে যে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ জনগণ ভোট দিয়ে তাদের নেতা বানায়, জনপ্রতিনিধি বানায়। জৈব সার উৎপাদন করে সাড়া ফেলেছেন রংপুরের এক নারী উদ্যোক্তা। প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি এই জৈব সার চাহিদা মেটাচ্ছে আশেপাশের জেলার কৃষকের। স্থানীয় কৃষি বিভাগ জানায়, এই সার ব্যবহার খাদ্য উৎপাদনে যেমন নিরাপদ, তেমনি ফসল আবাদে খরচও আসে কমে। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পড়াশোনা কৃষি নিয়ে, করেছেন ডিপ্লোমা। লেখাপড়া শেষ করে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ থেকে শুরু করলেন সার উৎপাদন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জিন্নাতুল ফেরদৌসকে। 5 বছর আগে স্বামী তাজরুল ইসলামকে সাথে নিয়ে শুরু করেন ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট উৎপাদন। সহযোগিতায় এগিয়ে আসে কৃষি বিভাগ, দেয় অর্থ সহায়তা। এখন তার খামারে প্রতি বছর 6,000 টনের বেশি জৈব সার এবং 4,000 লিটারের বেশি নির্যাস তৈরি হচ্ছে। সারের কাঁচামাল যোগানের জন্য পাশেই গড়ে তোলা হয়েছে গবাদি পশুর খামার। এই এলাকায় জনপ্রিয়তা অর্জন করছে, ফসল অনেক ফলন বৃদ্ধি পাইছে এবং রোগ বালাই থেকে মুক্ত এবং বিষ মুক্ত খাদ্য নিয়ন্ত্রণ করার জন্য এই ট্রাইকোলেসেট আমি ব্যবহার করি। উদ্যোক্তা জিন্নাতুল জানালেন, বছরে খামার থেকে তার আয় হচ্ছে 25 থেকে 30 লাখ টাকা। সরকারি সহায়তা পেলে আরো পরিসর বাড়িয়ে উত্তরাঞ্চল জুড়ে কৃষি উৎপাদনের ক্ষেত্রে অবদান রাখার স্বপ্ন দেখেন তিনি। এই প্রকল্পটি আমার এই এলাকায় এবং উত্তরবঙ্গের চাহিদা অনেকটাই পূরণ করতে পারবে। আর এটি বিষমুক্ত ফসল, মাটির উর্বরতা, মাটির ধারণ ক্ষমতা রক্ষা, প্লাস রাসায়নিক সার, বিশেষ করে ফসল উৎপাদনে যে ব্যয়টা লাগে সেটা অনেকটাই, প্রায় 40 থেকে 60% কমাই দেয় এই ট্রাইকো কম্পোস্ট বা জৈব সার। উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি অফিসের। মহিলা কিছু শ্রমিক কাজ করে যাচ্ছেন, তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। পাশাপাশি এই এলাকায় জৈব সার উৎপাদনের একটা জনপ্রিয়তা বেড়েছে এবং আমাদের এই উদ্যোক্তাকে ওনাকে অনুসরণের মাধ্যমে আরো কিছু কৃষক এই ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট উৎপাদনে উৎসাহিত হচ্ছে। শুধু কৃষকদের সারের চাহিদা মেটানো নয়, এই খামার কাজের সুযোগ করে দিয়েছে স্থানীয় দরিদ্র মানুষের, খুলে দিয়েছে আয়ের পথ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কিশোরগঞ্জ পাগলা মসজিদে 11টি দান বাক্স থেকে রেকর্ড পরিমাণ 29 বস্তা টাকা পাওয়া গেছে। এখন গণনা চলছে। আজ সকাল 7টায় শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে 29টি লোহার দান বাক্স খোলা হয়। 3 মাস 11 দিন পর এই দান বাক্সগুলো খোলা হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্স অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 400 জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনীর, র্যাব, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত রয়েছেন। এর আগে 17ই আগস্ট পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড 7,22,13,046 টাকা পাওয়া যায়। এছাড়াও দান বাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।
প্রায় 100 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে চিনি উৎপাদন শুরু করল নাটোর সুগার মিল। ডোঙায় আখ নিক্ষেপ করে চলতি মৌসুমে চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আবুল কালাম আজাদ। চলতি মৌসুমে নাটোর সুগার মিলে 90,000 মেট্রিক টন আখ মাড়াই করে 5,130 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুইয়া জানান, এবছর লক্ষ্য পূরণ হলে লোকসান কিছুটা কমিয়ে আনা যাবে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে স্বেচ্ছা মৃত্যুর বিলে সমর্থন জানিয়েছেন দেশটির বেশিরভাগ এমপি। এর মাধ্যমে ইংল্যান্ড এবং ওয়েলসে যে কোনো চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছা মৃত্যু গ্রহণের বিষয়টি বৈধতা পেতে যাচ্ছে। তবে চাইলে সবাই এটি করতে পারবেন না। শুধুমাত্র যেসব পূর্ণবয়স্ক ব্যক্তি গুরুতর অসুস্থ এবং যাদের 6 মাস বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই বিলের সুবিধা নিতে পারবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এমপি কিম লিড বিটার সংসদে বিলটি উত্থাপন করেন। এটির পক্ষে 330 ও বিপক্ষে 275 এমপি ভোট দেন। তবে 2 বছরের আগে এটি পাস হওয়ার সম্ভাবনা নেই। পার্টেক্স খেলার খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে আইরিশদের রেকর্ড ব্যবধানে পরাজিত করে 1-0 এগিয়ে আছে নিগার সুলতানা জ্যোতির দল। সেই ম্যাচে প্রথমবারের মতো ওয়ানডেতে 250 রানের মাইলফলক পার হয়েছিল টাইগ্রেসরা। সেই হিসেবে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছে টাইগ্রেসরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের হয়ে ব্যাট করতে নামেন সারা ফোর্বস এবং গ্যাবি লুইস। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 1 উইকেটে 23 রান। Still no runs off the going into this game. সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা দু দলেরই শেষ হয়ে গেছে। তবে এই মর্যাদার লড়াই জিতে সিরিজ ড্র করতে চায় টাইগাররা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ফেভারিট ভেন্যু জ্যামাইকার এই সাভাইনা পার্কে 3 বছরের বেশি সময় পর টেস্ট খেলা হচ্ছে। পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারানোর পর টানা 5 টেস্টে পরাজয় বাংলাদেশ দলের মনোবলকে একেবারে তলানিতে নিয়ে গেছে। পেসাররা বোলিংয়ে কিছুটা ভালো করলেও ভঙ্গুর ব্যাটিং টাইগারদের আশাবাদী করতে পারছে না। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে আল গারাফার পর আল দামামকেও হারালো আল নাসর। সৌদি প্রো লিগে শুক্রবার রাতে দামামকে 2-0 গোলে হারায় আল নাসর। 2 অর্ধে একটি করে গোল করেন রোনালদো। নিজেদের মাঠে খেলার 17 মিনিটে পেনাল্টি গোলে দলকে এগিয়ে দেন পর্তুগিজ ফরওয়ার্ড। 56 মিনিটে 10 জনের দলে পরিণত হয় দামাক। সেই সুযোগে 79 মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এতে 39 বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারে মোট গোল হল 915টি। এই বছরে 50 ম্যাচে তার গোল সংখ্যা 42টি। এই জয়ে 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 3-এ এখন আল নাসর। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সতর্ক অবস্থানে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের মাইনরিটি ফোরামে জানালেন স্থায়ী প্রতিনিধি সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ। এবারের হজ প্যাকেজের খরচ কমানোতে শুভঙ্করের ফাঁকি রয়েছে মনে করে এজেন্সিগুলো। বাড়তি চাপ পড়বে সাধারণ যাত্রীদের উপর। এবং নিজস্ব অর্থায়নে প্রথমবারের মতো জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে নৌ পরিবহন সংশ্লিষ্টরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।